নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং পিওর যে নোটিফিকেশন এসছে আরআরবি 13, তো সেইটার সম্বন্ধে তোমাদের সঙ্গে আমি একটু ডিটেলসে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট অফ অল আমাকে যেটা দেখতে হবে এখান থেকে সেটা হচ্ছে যে আমার কি কি এখানে আমি পাচ্ছি। এখানে আমি নোটিফিকেশনটাকে ওপেন করি আগে ভালো করে। তো দেখো, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে অনলাইন দেখো মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন দেখো ৭/৬/২০২৪ থেকে ২৭/৬/২০২৪ পর্যন্ত আমাকে ডেট দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের জন্য একদম সেম ডেটস আছে এখান থেকে, খুব ভালো কথা। কল লেটার ফর প্রি এক্সাম ট্রেনিং, এটা তোমার জুলাই ২০২৪ থেকে তোমার হচ্ছে ডাউনলোড করা যাবে। প্রি এক্সাম ট্রেনিংটা কি? ফার্স্ট অফ অল বলে রাখি, এটা তোমার অ্যাক্সেস পায় কেবলমাত্র তোমার যে রিজার্ভড ক্যান্ডিডেটসরা। অনলি রিজার্ভড ক্যান্ডিডেট যারা থাকে তারাই তোমার এটার অ্যাক্সেস পেয়ে থাকে। আর রিজার্ভড ক্যান্ডিডেটদের মধ্যে কি হয় না, এখানে বেসিক্যালি কিছুই না, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ সেখানে এক্সামের এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া হয়। এক রকমের ট্রেনিং হয় যে কম্পিউটার ইন্টারফেসের সঙ্গে তোমরা কি করে ফ্যামিলিয়ার হবে, কি করে অ্যাক্সেস করবে, কিরকম করে এক্সামের হলের সিচুয়েশন হবে, সেগুলো সম্বন্ধে একটা জাস্ট ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেওয়া হয়। আমি কখনো ফেস করিনি, তো তোমরা যদি চাও তাহলে প্রি এক্সাম ট্রেনিংটাকে অপ্ট করতে পারো, ইয়েস করতে পারো যখন ফর্ম ফিল আপ করবে। তো সেই অ্যাকর্ডিং তোমাদেরকে কল লেটার দেওয়া হবে এবং প্রপার ডেট এবং ভেনিউ, জায়গা লোকেশন বলে দেওয়া হবে, সেইখানে গিয়ে তোমাদেরকে এটা অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, কল লেটার ফর দ্য প্রিলিমিনারি এক্সাম দেখো, জুলাই এবং আগস্ট থেকে তোমার প্রিলিমিনারি এক্সামের জন্য কল লেটার লঞ্চ করতে শুরু করবে। অনলাইন এক্সামিনেশন হবে তোমার আগস্ট ২০২৪-এ, মানে আগস্টে তুমি প্রিলিমস এক্সাম দেখতে পাচ্ছ। মেইন অনলাইন সরি প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দেওয়া হবে তোমার আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে, তোমার হচ্ছে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। মেইন এক্সামে তোমার হচ্ছে কল লেটার পেয়ে যাবে তুমি সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে। তোমরা খুব ভালো মতোই জানো, যারা গতবারে যারা এক্সাম দিয়েছো তারা মোটামুটি জানবে যে একবার তোমার হচ্ছে এক্সাম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমাকে অনেকটা খুব বেশি সময় দেওয়া হয় না। ওকে, ফাটাফাটি কিন্তু তোমার হচ্ছে রেজাল্ট কিন্তু এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়। আচ্ছা, ফার্দার যদি তোমাদেরকে বলি আদার্স কি কি আছে এখানে অপশনস, তো সেইখানে হচ্ছে নিচের দিকে যাব। দেখো, ফার্দার দেখতে পাচ্ছি যে ডাউনলোড অফ কল লেটার ফর মেইন এক্সাম, অনলাইন মেইন এক্সামের জন্য দেখা যাচ্ছে এখানে যে সেপ্টেম্বর ২০২৪-এ এখানে তুমি কল লেটার পেয়ে যাচ্ছ। মেইন এক্সাম হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে। পিও এবং ক্লার্ক, পিওর একটা টাইমে হবে, ক্লার্কের একটা টাইমে হবে। আচ্ছা, পিওদের অর্থাৎ স্কেল 1, স্কেল 2, স্কেল 3 যে মেইনসের যে রেজাল্ট সেটা অক্টোবর ২০২৪-এ পেয়ে যাচ্ছ। ইন্টারভিউ কল লেটার অক্টোবর-নভেম্বর ২০২৪-এর মধ্যে পেয়ে যাচ্ছ। ইন্টারভিউ হয়ে যাবে নভেম্বর ২০২৪ এবং তারপরে জানুয়ারি ২০২৫ সেই চির প্রতীক্ষিত, কাঙ্ক্ষিত যে তারিখ, সেটার জন্য তোমরা বসে আছো। 1 জানুয়ারি রেজাল্ট আসবে প্রভিশনাল অ্যালটমেন্টের জন্য। স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এন্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। তো এটা গেল ওভারঅল সিনারিও। এবার আমরা দেখব যে নোটিফিকেশনের মেইন হাইলাইটস কি, কি? অর্থাৎ কি, কি জিনিস হচ্ছে নোটিফিকেশনে গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা আলোচনা করব। দেখো, আ ফার্স্ট অফ অল ওখান থেকে দেখবো আমরা পার্টিসিপেটিং আরআরবিস কি, কি আছে। পার্টিসিপেটিং আরআরবিস এর মধ্যে ৩ টে ব্যাংক আছে এখান থেকে দেখো। আ তোমার হচ্ছে আন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাংক, এইটা একটা আছে, ঠিক আছে? আন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাংক একটা আছে। নেক্সট হচ্ছে তোমার এখান থেকে পেয়ে যাচ্ছি এই সরি, 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 আমি একটু ডিস্টার্বড হয়ে গেছিলাম। সরি, সরি। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট ব্যাংক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ফার্স্ট ব্যাংক হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ফ্রম মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখানে থাকবে তোমার পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক। ওয়েট, নেক্সট হচ্ছে আমাদের থাকবে হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক। কোথায় গেল, কোথায় গেল? এই যে হিয়ার ইট ইজ, পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এখানে আমাদের দেওয়া রয়েছে। আ আ পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা হচ্ছে হাওড়াতে হেডকোয়ার্টার, ওয়েস্ট বেঙ্গলে। আর লাস্ট তোমার থাকবে হচ্ছে এখান থেকে তোমার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ব্যাংক। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। কোথায় আছে জিনিসটা? এটা হচ্ছে এখানে রয়েছে, এই যে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেটা কুচবিহার হেডকোয়ার্টার, ওয়েস্ট বেঙ্গল আছে। তো এই ৩ টে আরআরবি হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব ফার্দার আর কি, কি এখানে ইনফো আছে। এখানে আর দেখার মধ্যে হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তুমি পড়ে নিও পুরো নোটিফিকেশনটা। আমি এখানে জরুরি জিনিসগুলো আলোচনা করছি। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। কি, কি এখানে লাগবে? দেখো, ফার্স্ট অফ অল মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া বলাই আছে এখান থেকে। আচ্ছা, এবার আসছে এখানে বয়স। বয়সের তালিকাটায় চলে আসবো। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা বলা হচ্ছে, মিনিমাম এজ হতে হবে 18 এবং ম্যাক্সিমাম হবে তোমার 28 ইয়ার্স। মানে ২/৬/১৯৯৬ এর আগে জন্মানো চলবে না। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন এত। আর ১/৬/২০০৬ এর পরে জন্মানো চলবে না। আচ্ছা, স্কেল ১ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের জন্য ১৮ থেকে ৩০ বছরের লিমিটেশন আছে। এখানেও ৩/৬/১৯৯৪ এর আগে জন্মানো যারা তারা বাদ পড়বে এবং ৩১/৫/২০০৬ এর পরে জন্মানো যারা তারা হচ্ছে এখানে বাদ পড়বে। আচ্ছা, স্কেল 2 দের জন্য ২১ বছর থেকে ৩২ বছর তোমার লিমিটেশন আছে। আচ্ছা, আর স্কেল 3 দের জন্য বলা হয়েছে তোমার ২১ বছর থেকে ৪০ বছর লিমিটেশন এখানে বলা রয়েছে। ২১ বছর থেকে এখানে ৪০ বছরের লিমিটেশন বলা আছে। তো দ্যাট ইস ভেরি গুড। আচ্ছা, নেক্সট আবার কিছু রিল্যাক্সেশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য ৫ বছরের ছাড়। ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় এবং পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এটা হচ্ছে ১০ বছরের জন্য ছাড় এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এক্স সার্ভিসম্যানদের জন্য ৫ ইয়ার্স এর এখানে ছাড় রয়েছে। বাকি তোমরা যা, যা আছে সেগুলো তোমরা দেখে নিও। ওকে? ওয়ান বাই ওয়ান এখানে সমস্ত কিছু বলা আছে।
আচ্ছা। নেক্সট আমরা চলে যাবো এজ ক্রাইটেরিয়া তো বলেই দিলাম অলরেডি। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার এখানে কিছু দেখো রিজার্ভেশন রিলেটেড কিছু ডিটেইলস দেওয়া আছে। বেঞ্চমার্ক ডিসেবিলিটিজ এর জন্য কি ক্রাইটেরিয়া আছে না আছে এগুলো সমস্ত তোমরা একটু ডিটেইলস এ পড়ে নিও যাদের এগুলো কনসার্ন আছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স এটা হচ্ছে জরুরি জিনিস দেখে নেব। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্টদের জন্য কি আমার দরকার হয়? দেখো, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। দেখো, ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন চাই। যেকোনো কোর্স থেকে তুমি পড়তে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। আচ্ছা, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিস। মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বলে যেটা চলে। বাট আমরা ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গল, আমরা বেঙ্গলি কমিউনিটি নিয়ে আলোচনা করছি। তো ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমরা সকলেই জানি বেঙ্গলি। তো বেঙ্গলিতে তোমার হচ্ছে এখানে প্রপার প্রফিসিয়েন্সি তোমার থাকাটা দরকার। আচ্ছা, ওয়ার্কিং নলেজ অ্যাজ কম্পিউটার এটা ডিজায়ারেবল। এটাকে ডিজায়ারেবল বলা যাবে, নট ম্যান্ডেটরি বাট ইট ইজ ডিজায়ারেবল। আচ্ছা, স্কেল 1 দের জন্য সেম ব্যাচেলার্স ডিগ্রি এটা দরকার আছে এখান থেকে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আ প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি। এটা প্রেফারেন্স কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু বলা হয়নি কিছু, ঠিক আছে? এখানেও কিন্তু প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি এবং ডিজায়ারেবল হচ্ছে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার। এটা কিন্তু ডিজায়ারেবল ক্যাটেগরিতে ফেলা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কেল 2, স্কেল 3 নিয়ে একটু আলোচনা করব। স্কেল 2 অ্যান্ড স্কেল 3 সম্বন্ধে একটু আলোচনা করি। স্কেল 2, স্কেল 3 বলেছে ব্যাচেলার্স ডিগ্রি এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি 50% মার্কস ইন এগ্রিগেট। দেখো এখানে কিন্তু 50% মার্কস এর একটা ক্রাইটেরিয়া বলা হচ্ছে। স্কেল 2 অ্যান্ড স্কেল 3 জন্য 50%, সরি স্কেল 2 জন্য, স্কেল 2 জন্য বলা হচ্ছে 50% মার্কস। এখানেও কিছু প্রেফারেন্স এর কথা বলা হয়েছে। আর এখানে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স চেয়েছে। আগেরগুলোতে কিন্তু ওয়ার্কিং এক্সপেরিয়েন্স চায়নি, এখানে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স চেয়েছে 2 ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন আ ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অফিসার হিসেবে তোমাকে ওয়ার্ক করতে হবে, তবে করে 2 বছর সার্ভিস থাকতে হবে, তবে করে তুমি আরআরবি স্কেল 2 তে এপ্লাই করতে পারো। স্কেল 2 স্পেশালিস্ট অফিসার যারা আছে ম্যানেজার তাদের হচ্ছে আ ইনফরমেশন টেকনোলজি আইটি অফিসার তাদের হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি চাই ফ্রম ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি উইথ 50% মার্কস হচ্ছে মিনিমাম। আচ্ছা, আর 1 ইয়ার হচ্ছে এই ফিল্ডে কাজের একটা অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। এটা হচ্ছে এখানে তোমাকে বলা হয়েছে। নেক্সট দেখব কি আছে এখান থেকে? আ দেখো, অফিসার স্কেল 2 এর কথা বলা হয়েছে, ম্যানেজার আচ্ছা এই দেখো এবার এগুলো ডিটেইলস দেওয়া আছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফিল্ডের আছে, ল অফিসার আছে, এগুলো কিছু ডিটেইলস আছে। ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিসার, এখানে এমবিএ চেয়েছে। এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে তোমার হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, ডেইরি, অ্যানিমাল হাসব্যান্ডারি এগুলোর উপর চেয়েছে। স্কেল 3 হচ্ছে তোমার সিনিয়র ম্যানেজার। এখানে ব্যাচেলরস ডিগ্রি হচ্ছে তোমার চেয়েছে 50% মার্কস সহ। আর এখানে 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো তারা এখানে এপ্লাই করতে পারে। তো এগুলো বেসিক্যালি ফ্রেশার্সদের জন্য নয়, স্কেল 2, স্কেল 3 বাকি সব হচ্ছে ফ্রেশার্সদের জন্য। তো এবার আমি আবার উপরে চলে যাচ্ছি। আবার যেগুলো ডিসকাস করব দেখো। এগুলো গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স রিলেটেড ব্যাপার। নেক্সট আসছি ক্রেডিট হিস্ট্রি সম্বন্ধে কিছু কথা বলবো। ক্রেডিট হিস্ট্রি সম্বন্ধে একটা কিন্তু কলাম এখানে মেনশন করেছে যেটা ন্যাচারালি মেনশন থাকে। দেখো, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং শ্যাল এনশিওর দ্যাট দে মেইনটেইন আ হেলথি ক্রেডিট হিস্ট্রি এট দ্য টাইম অফ জয়নিং আরআরবিস। ক্রেডিট হিস্ট্রি বলতে ক্রেডিট স্কোর অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে কোনো লোন চলছে, লোন বেসিক্যালি হচ্ছে কোনো রকমের ধরো লোন চলছে, লোন তো সেটা যেন টাইমলি রিপেমেন্ট, টাইমলি রিপেমেন্ট যেন তোমাদের থাকে। তবে করে তোমাদের যে ক্রেডিট স্কোর এটা থাকবে তোমাদের হচ্ছে গুড, আপ থাকবে ক্রেডিট স্কোর। কিন্তু ক্রেডিট স্কোর যদি তোমার ডাউন থাকে তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেমস হলেও হতে পারে মেবি। বাট ন্যাচারালি আমি সেরকম কিছু দেখিনি। আচ্ছা, এখানে বলেছে যে দোজ ক্যান্ডিডেট হুজ সিভিল স্ট্যাটাস হ্যাজ নট বিন আপডেটেড বিফোর দ্য ডেট অফ জয়নিং হ্যাভ টু ইদার গেট দ্য সিভিল স্ট্যাটাস মানে সিভিল স্কোর যেটা সেটা পেতে হবে আর এনওসি ফ্রম লেন্ডার টু দ্য এফেক্ট। এটা বেসিক্যালি যাদের কোনো ক্রেডিট বা লোন রয়েছে সেগুলো রিলেটেড কথা বলা আছে। আরেকটা বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট উইথ নো ব্যাংক অ্যাকাউন্ট শ্যাল নট রিকোয়ার টু প্রডিউস এনি সিভিল স্ট্যাটাস। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের কোনো চিন্তা নেই। ওকে, অ্যালটেড আরআরবি রিজার্ভ রাইট এটা জাস্ট একটা ডিসক্লেমার দেওয়া আছে, ডিক্লারেশন, বাট এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই। দিস ইজ ভেরি নরমাল অ্যান্ড ওকে, ইটস ওকে, নো প্রবলেম। নেক্সট আমরা চলে আসছি ফার্দার দেখি কি আলোচনার বিষয়বস্তু আছে। ক্রেডিট হিস্ট্রি হয়ে গেল। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি অফ ইন্টিমেশন চার্জ। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে আলোচনা করব। স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এর জন্য 175 করে লাগছে ফর এসসি এসটি যারা আছে, এসসি এসটি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছে। 850 লাগছে আদার্স যারা আছে তাদের জন্য। আর ক্লেরিক্যালদের ক্ষেত্রেও তাই ৳১৭৫ করে তাদের জন্য লাগছে এবং ৮৮৫০ করে লাগছে বাকিদের জন্য। ওকে। আচ্ছা, অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার। এবার এক্সাম স্ট্রাকচারটা কিরকম হয় সেটা আমরা একটু দেখি। এক্সাম স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তো এক্সাম স্ট্রাকচারে বলা হচ্ছে তোমরা এটা আমি আগেও বলেছি। দেখো, প্রিলিমিনারি এক্সামে তোমার রিজনিং থাকে 40 মার্কসের, নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ কোয়ান্টস থাকে 40 মার্কসের। টোটাল 80 মার্কস থাকে, কম্পোজিট টাইম দেওয়া হয় 45 মিনিটসের। স্কেল 1 এর ক্ষেত্রেও প্রিলিমিনারি এক্সামের প্যাটার্ন একদম সেম থাকে। কিন্তু এখানে একটা নতুন কথা বলেছে এই বছর আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইবিপিএস রিজার্ভস দ্য রাইট টু মেক দ্য ডিউরেশন অফ টেস্ট সেপারেট ফর ইচ টেস্ট। মানে যেটা হচ্ছে এতদিন আমি কি বলতাম যে আরআরবিতে কোনো রকম সেকশনাল টাইমিং ছিল না। তো এবার কিন্তু সেকশনাল টাইমিং এর একটা প্রভিশন রেখেছে। আসলেও আসতে পারে কিন্তু সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে।
আচ্ছা, হ্যাভ টু কোয়ালিফাই বোথ টেস্ট বাই সিকিউরিং মিনিমাম কাট অফ মার্কস, অ্যাডিকুয়েট নাম্বার অফ ক্যান্ডিডেটস ইচ ক্যাটাগরি, এগুলো বলা আছে। জাস্ট একটু রিড করে নিতে পারো, সিম্পল। এখানে জাস্ট এক্সাম স্ট্রাকচারটা সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে কি, নেক্সট এটা গেল প্রিলিমিনারি স্ট্রাকচার। মেন্সের ক্ষেত্রে দেখো কি কি আছে, রিজনিং আছে 40 মার্কসের, কম্পিউটার 40 মার্কসের, মানে 40 কোয়েশ্চেন, সরি, কম্পিউটার 40 কোয়েশ্চেন্সের, জেনারেল অ্যাওয়ারনেস 40 কোয়েশ্চেন্স, ইংলিশ 40, ইংলিশ আর হিন্দির মধ্যে অব্লিগেশন থাকে, তুমি যেটা খুশি মিডিয়াম নিতে পারো। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যাবিলিটিটা মাস্ট 40 কোয়েশ্চেন্সের। এবার এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্ট সম্বন্ধে আগেও বলছি। রিজনিং হচ্ছে তোমার পার কোয়েশ্চেন 1.25 মার্কস করে ক্যারি করে, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি যে পার কোয়েশ্চেন 1.25 মার্কস করে ক্যারি করে, এবং কম্পিউটার নলেজ হচ্ছে নলেজ পার কোয়েশ্চেন 0.5 মার্কস করে ক্যারি করে। ওকে, তো যে কারণে রিজনিং 40 কোয়েশ্চেন্সের এগেনস্টে আমার মার্কস থাকে 50, কম্পিউটার অ্যাওয়ারনেস এর 40 কোয়েশ্চেন্সের এগেনস্টে হাফ হয়ে যায়, মার্কস হয়ে যায় 20, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটির 40 কোয়েশ্চেন্সের এগেনস্টে মার্কস হয়ে যায় 50। আর বাকিগুলো সব হচ্ছে জাস্ট 1 মার্ক করে ক্যারি করো, পার কোয়েশ্চেনে একটা করে মার্কস, এবং টোটাল 200 মার্কসের তোমার পেপার হবে, এবং কম্পোজিট টাইম অফ 2 আওয়ার্স এখানে মেনশন করা থাকে। টোটাল 2 ঘন্টা সময় দিতে হবে, তুমি তোমার মতন করে তুমি টাইমটাকে ইউটিলাইজ করো। ওকে, তাই স্ট্র্যাটেজি মেকিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। স্কেল 1 এর ক্ষেত্রেও সেমই থাকে, কোনো রকম ডিফারেন্সেস এখানে আমরা দেখতে পাই না। শুধু স্কেল 1 এর হচ্ছে মেন্সের পর একটা ইন্টারভিউ হয়। আচ্ছা, এবার আর কি, কি আমরা দেখবো এখান থেকে, স্কেল 2, স্কেল 3 রিলেটেড দেওয়া আছে, এগুলো জাস্ট তোমরা একটু রিড করে নিও, এগুলো জাস্ট বিশেষ কিছু দেওয়ার নেই। এখানে তোমার হচ্ছে স্কেল 2 এর ক্ষেত্রে সিঙ্গেল লেভেল এক্সামিনেশন, ওদের রিজনিং কম্পিউটার, মানে জাস্ট ডাইরেক্ট মেন্সের মতনই এক্সাম হয় 200 মার্কসের। তো এখানে কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো গো টু ইন্ডেক্স, আবার দেখি নেক্সট কি, কি আছে। আচ্ছা, এক্সামিনেশন সেন্টার প্রভিশনাল, আচ্ছা, এবার হচ্ছে এক্সামিনেশন সেন্টার। সেন্টার তোমরা কোথায় কোথায় পেতে পারো, বিশেষ করে আমি বলে দিচ্ছি, প্রি এক্সাম ট্রেনিং এসব বাদ দাও, ইন্টারভিউ বাদ দাও। এখানে তোমার হচ্ছে কি কি আছে, এখানে বলেছে ন্যাচারালি লিস্ট অফ ডকুমেন্টস প্রডিউসড এট দ্য টাইম অফ ইন্টারভিউ। দেখো এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানা দরকার তোমাদের সকলে, সেটা হচ্ছে ইন্টারভিউ তোমাদের কি কি জিনিস দরকার আছে। ওকে, দাঁড়াও একটুখানি বলে দিই এখানে। হ্যাঁ, এক্সামিনেশন সেন্টার নিয়ে একটা কথা বলি, তোমরা অনেকে বাইরের স্টেট থেকে এপ্লাই করো। তো এটাও মানতে হবে কিন্তু, তখন কিন্তু প্রিলিমস বলো, মেন্স বলো, যা কিছু হবে বাইরের স্টেটে গিয়ে তোমাকে কিন্তু ওটা পরীক্ষাটা দিয়ে আসতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে আরআরবির ক্ষেত্রে। ওকে? আচ্ছা, এবার দেখো ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাকে কিছু ডকুমেন্টস প্রডিউস করতে হবে, সেগুলো এখানে লিস্ট করা আছে। দেখো লিস্ট অফ ডকুমেন্টস প্রডিউস, দেখো প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, এটা লাগবে। সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো, যেটা ফিল আপ করবে, তার কিন্তু একটা সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট থাকবে। তো ওটা কিন্তু এখনই ডাউনলোড করে রেখে দিতে পারো, পরেও হয়তো অপশন পাবে, বাট এখনই বেটার হচ্ছে ডাউনলোড করে রেখে দেওয়া নিজেদের কাছে। আচ্ছা, ডেট অফ বার্থের জন্য ক্লাস 10 এর তোমার হচ্ছে মার্কশিট, এটাও লাগবে। আচ্ছা, এই সেকশনটা তোমরা একটু রিড করে নিও ভালো করে। এই যে পয়েন্টটা বলা আছে এখানে, পেজ নাম্বার এটা সম্ভবত 24, এই 24 নম্বর পেজটা তোমরা ভালো করে রিড করে নিও। আর নোটিফিকেশনটা পিডিএফটা সেভ করে রেখে দিও, পরে কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে, ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগবে খুব পরিমাণে। ওকে, আচ্ছা, নেক্সট এবার দেখি আর কি কি আমাদের আলোচনার মধ্যে আছে। আর আসছে আমাদের ক্রেডিট হিস্ট্রি বললাম, অনলাইন অ্যাপ্লিকেশন বললাম, সেন্টার্স বললাম, আইডেন্টিটি ভেরিফিকেশন। দেখো আইডেন্টিটি ভেরিফিকেশনের কি হবে, তোমার যেটা হচ্ছে ডকুমেন্টস টু প্রডিউস ইন দ্য তোমার হচ্ছে এক্সামের জন্য, এক্সাম সেন্টারে প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, ফটো আইডেন্টিটি প্রুফ বাই গেজেটেড অফিসার, অথবা আধার কার্ড নর্মাল, এগুলো সব নিয়ে যেতে পারো। কিন্তু রেশন কার্ড, লার্নার লাইসেন্স, এগুলো তোমার কিন্তু আইডি কার্ড হিসেবে গণ্য করা হবে না। ওকে, কারো যদি নাম চেঞ্জ থাকে তাহলে অ্যাফিডেভিট দিতে হবে। সিগনেচার ইন ক্যাপিটাল লেটার্স উইল নট বি অ্যাকসেপ্টেড, সিগনেচারটা ক্যাপিটাল লেটারে করা যাবে না। বায়োমেট্রিক স্ক্যান হবে, আইরিস স্ক্যান হবে, এবং তোমার যে লেফট থাম্ব ইমপ্রেশন, লেফট বা রাইট থাম্ব কিছুটা করে ওরা, এবার আমার ঠিক মনে নেই, ওটা দেখে নিও। আচ্ছা, এই কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ একটুখানি পড়ে নিও, এই ইনস্ট্রাকশনস গুলো কাজে লাগবে তোমাদের ক্ষেত্রে। ওকে, ফুল পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। দেখি হাউ টু অ্যাপ্লাই কি বলেছে। এটা তো বললামই সম্ভবত, এগুলো তো বলেই দিলাম, যে যা কিছু আছে সেগুলো। দেখো ক্যান্ডিডেটস এর কি, কি লাগবে, ফটোগ্রাফ লাগবে তোমাদের। এগুলো একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলো একটুখানি ভালো করে বলি। দেখো তোমাদের হচ্ছে নিজস্ব একটা ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচারের একটা স্ক্যান কপি লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, একটা স্ট্যাম্প, যে ইঙ্ক হয় সেখানে লেফট থাম্ব ইমপ্রেশন, এটা হোয়াইট পেপারে ওটাকে তোমাকে দিতে হবে, এবং ওটা স্ক্যান কপি দিতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে। ওকে, এবার এগুলো সার্টিফিকেট অ্যাজ মেনশন ক্লজ J10 ফর এলিজিবল ক্যান্ডিডেটস, এটা দেখে নিও তোমরা J10 কি আছে এখান থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ফার্দার যদি বলি কি, কি আর লাগতে পারে এখান থেকে, এগুলো মোটামুটি আছে। এখান থেকে মোড অফ পেমেন্ট, অনলাইন পেমেন্ট তোমরা করতে পারো। সবকিছুই বলা আছে প্রায়। এবার দেখে নিচ্ছি কি, কি হবে।
জেনারেল ইনস্ট্রাকশন, ফটো আইডি প্রুফ এগুলো কিছু দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেখে নিও। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ইন্ডেক্সের টপে চলে আসছে কি, কি লাগবে এবার। আচ্ছা, এখানে কিছু ইনফো ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। দেখে নিই। উম, এখানে নিচে থাকবে। জাস্ট a মিনিট, হ্যাঁ? আমি একটু ভালো করে দেখে নিই তোমাদেরকে। এগুলো অনেক ইনফো এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা জাস্ট এবার একটু দেখে নিও যে কি, কি এখানে তোমাদের লাগবে, প্রয়োজনীয় জিনিস কি, কি আছে। দেখো এখানে একটা জিনিস যেটা হচ্ছে কি, কি জিনিস এখানে এক্সাম সেন্টারে অ্যালাউড না এটা বলা হয়েছে। এই লিস্টটা দেখে নিও। যে যেমন দেখো এই তোমার হচ্ছে টেক্সচুয়াল ম্যাটেরিয়াল, প্রিন্টেড বা রিটেন, বিটস অফ পেপার, কাগজপত্র, জিওমেট্রি পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর এসব তুমি নিতে পারবে না। আচ্ছা, কোন রকমের মেটাল আইটেম, মোবাইল ফোন, ব্লুটুথে তো চলবেই না। মেটাল আইটেম যেমন গগলস, হ্যান্ডব্যাগস, হেয়ারপিন, বেল্ট, ক্যাপ এগুলো পড়তে পারবে না। রিং, ইয়ার রিং, নোজ পিন মানে হাতের আংটি, গলার চেইন বা তোমার হচ্ছে আ কোন রকম মেটাল অবজেক্ট, মেটাল ডিটেক্টর দিয়ে ওরা চেক ফেক করে অনেক সময়, তো ওখানে প্রবলেম হতে পারে। রিস্ট ওয়াচ, ক্যামেরা এসব তো হবেই না, বুঝতেই পারছো। তো এগুলো নরমালি আ রেজিস্ট করাটাই ভালো। আচ্ছা। নেক্সট দেখা যাক আর কি, কি এখানে ইনফরমেশন আছে। পাবলিক এক্সামিনেশন কিছু বলেছে। কল লেটারস, এখানে তোমাদের কল লেটারের মধ্যে তোমাদের সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে যে কি, কি জিনিস এক্সামে তোমাকে ক্যারি করতে হবে না করতে হবে। ওকে? এগুলো কিছু ডিসক্লেইমার এখানে দেওয়া আছে। আচ্ছা। তোমাদের একটা সেকশন আছে যেখানে তোমাদের পুরো ডিটেইলসটা দেওয়া ছিল। আমি একটা জিনিস ওটা আমি খোঁজার চেষ্টা করছি। জাস্ট আ মিনিট, হ্যাঁ? জাস্ট আ মিনিট। একটু দেখব। আচ্ছা, ওকে, এখানে কন্টিনিউ করি আমরা তাহলে। যে দেখো কল লেটারস এখানে বললাম, দেখো কল লেটারস রিলেটেড কি বলেছে এখানে। কল লেটারস এর মধ্যে সমস্ত ইনফরমেশন তোমাকে এখানে চলে আসবে, তো এটা নিয়ে তোমাকে চিন্তা করার কোনো কারণ নেই। এটা এক্সামের আগেকার কথা, আগে তখন ডিসকাস করে দেবো। আচ্ছা, নেক্সট কি আছে এখান থেকে কল লেটারস ছাড়া। তারপরে আসছে তোমার যে ভ্যাকেন্সিস, দেখো এই যেটা আসল ব্যাপার, ভ্যাকেন্সি কার কোথায় কতগুলো রয়েছে। এবার আমরা সোজা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিতে চলে আসবো। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিতে চলে আসবো। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল এরকম অর্ডার এখানে দেওয়া আছে। ওকে? আচ্ছা, এবার দেখি এখান থেকে কি, কি ভ্যাকেন্সি আমরা পাচ্ছি। দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এটা ফার্স্ট অফ অল এটা কাদের ভ্যাকেন্সি আমি একটু দেখে নিই। আই থিংক এটা রয়েছে তোমার অফিস অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ ক্ল্যারিক্যালদের ভ্যাকেন্সি এটা বলা হয়েছে। ওকে? ক্ল্যারিক্যালদের ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে, দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমাদের এদিকে ২১টা, এখানে ১০টা, এখানে 37, এটা 14, আর জেনারেল ভ্যাকেন্সি আমাদের 56, টোটাল 138 মতন এখানে পাওয়া গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এখনো 0, পরে হয়তো ভ্যাকেন্সি আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানে 2, 1, 4, 1 একটু কমই আছে 9 এবং টোটাল 17 ভ্যাকেন্সিস মতন আছে। তো প্রায় এখনো পর্যন্ত ৩৮, ৪৮, 155 মতন ভ্যাকেন্সি এখানে ক্ল্যারিক্যালের আমরা দেখতে পাচ্ছি টোটাল। ওকে? 155। আর এবার দেখা যাক নেক্সট কি, কি আসতে পারে এখানে। নেক্সট হচ্ছে এবার আমরা স্কেল 1 এ চলে আসবো। স্কেল 1 ভ্যাকেন্সি কত আছে দেখি। স্কেল 1 ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে এই যে চলে আসলাম। ওয়েস্ট বেঙ্গলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এরা 33 ভ্যাকেন্সি এখানে রেখেছে, 16 মতন এখানে 59, 22 আর হচ্ছে 90 ভ্যাকেন্সি যেটা জেনারেলদের। টোটাল এখানে 220 মতন ভ্যাকেন্সি আসছে, যেটা খুবই ভালো একটা অ্যামাউন্ট। আর উত্তরবঙ্গ 5টা, 2টো, 10টা, 3টে, 19টা, 39টা। টোটাল এখনো পর্যন্ত 259 মতন রয়েছে। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এখানেও কোনো রকম ভ্যাকেন্সি আপডেট করেনি। তো আশা করছি ভবিষ্যতে আমরা এখান থেকে ভ্যাকেন্সি দেখতে পাবো। এক্সামের ফার্দার স্টেজেসে আমরা ভ্যাকেন্সি এখান থেকে দেখতে পাবো কত কি হলো না হলো। সিমিলার ওয়েতে স্কেল 2 ভ্যাকেন্সিও দেওয়া আছে। এগুলো যারা এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট তাদের জন্য। তো এখান থেকে তোমরা সবাই দেখে নিতে পারো বাকিগুলো কি আছে। আমি মেইনলি পিইও আর ক্লার্কটাই বলে দিলাম। আচ্ছা, এবার গাইডলাইনস ফর স্ক্যানিং অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখো কি, কি ডকুমেন্টস তোমার লাগবে ফর্ম ফিল আপের সময়। দেখো হিজ অর হার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। অনেকগুলো কপি বানিয়ে রাখবে এই ফটোগ্রাফের। কারণ যে ফটোগ্রাফটা তুমি এখন ইউজ করবে সেই ফটোগ্রাফটা তোমার ফার্দার ইউজ হবে। প্রিলিমসে ওই ফটোগ্রাফটা লাগবে, এক্সামের সময় লাগবে, মেইনসেও ওটা লাগবে ফটোগ্রাফ এক্সামের সময়। যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন ওই ফটোগ্রাফটাই লাগবে। জয়েনিং এর সময় তো ওই ফটোগ্রাফটাই লাগবে। তো এগুলো সমস্ত কিন্তু সেম ওখানেই লাগবে। ওকে? আচ্ছা। এবার তোমার সিগনেচার করতে হবে, একটা পেজে সিগনেচার করতে হবে। বুঝতেই পারছো ক্যাপিটালে সিগনেচার করলে হবে না। লেফট থাম্ব ইমপ্রেশন, ওই স্ট্যাম্প পেপারে তোমার হচ্ছে মানে স্ট্যাম্প ইঙ্ক থেকে তোমাকে লেফট থাম্বের নিয়ে পরে আঙুলের ছাপটা দিতে হবে। আর ওটাকে স্ক্যান করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে এবং সার্টিফিকেট মেনশনড এত অ্যাজ পার যাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড ব্যাপার সেটা সার্টিফিকেট তাদেরকে দিতে হবে। দেখো ফটোগ্রাফ হতে হবে 4.5 সেমি বাই 3.5 সেমি টাইপের। ওকে? এখানে দেখো কি, কি বলা রয়েছে এখানে কিছু ইম্পোর্টেন্ট জিনিসপত্র বলা আছে বলে দিই। আচ্ছা। পাসপোর্ট সাইজ হতে হবে। মেক সিউর দ্য পিকচার ইজ ইন কালার। কালার পিকচার হতে হবে। টেকেন এগেইনস্ট আ লাইট কালার, প্রেফারেবলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে। আচ্ছা, লুক স্ট্রেইট অ্যাট দ্য ক্যামেরা, রিল্যাক্স ফেস। আচ্ছা, নরমাল। আচ্ছা, এবার হচ্ছে এগুলো জাস্ট কিছু টিপস বলা যায়। রেড আই এখানে থাকলে চলবে না। এগুলো জাস্ট নরমাল। এত দেখার কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিছু জিনিস যেগুলো বলি সেটা দেখো, ক্যাপস, হ্যাটস অ্যান্ড ডার্ক গ্লাসেস আর নট অ্যাকসেপ্টেবল। ডার্ক গ্লাসেস মানে সানগ্লাস টাইপের কিছু পড়লে না। আচ্ছা, রিলিজিয়াস হেডওয়্যার ইজ অ্যালাউড বাট ইট মাস্ট নট কভার ইওর ফেস। হ্যাঁ? মানে মুখটা যেন দেখা যায়।
ডাইমেনশন হতে হবে 200 বাই 230 পিক্সেলসের, আর 20 KB থেকে 50 KB, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো মেনশন করছে এগুলো দেখতে হবে। এনশিওর দ্যাট দ্য সাইজ ইজ নট মোর দ্যান 50 KB, 50 KB বেশি হওয়া যাবে না, আর নট মোর দ্যান, হ্যাঁ 50 KB এটা বলা আছে এখান থেকে। চলো, এখান থেকে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা তোমাদের জানা দরকার, কারণ এগুলোর জন্য অনেক সময় কিন্তু ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন নিতে চায় না, আপলোড হয় না। আচ্ছা, ফটোগ্রাফ ক্যাপচার এগুলো তো বলাই আছে। আচ্ছা, ডুজ এন্ড ডোন্টস, এগুলো দেখে নিও, জাস্ট সিম্পল বলাই আছে, আর কিছুই না। আচ্ছা, সিগনেচারের কথা বলা যায়। সিগনেচারের ডাইমেনশন হবে 140 বাই 60 পিক্সেলসের মধ্যে 10 KB থেকে 20 KB সাইজের হতে হবে, 20 KB বেশি যেন না যায়। সিগনেচার ক্যাপিটাল লেটার্সে আসা চলবে না। লেফট থাম্ব ইমপ্রেশনেও তোমার জেপিজি বা জেপিইজি ফরম্যাটের হতে হবে। 240 বাই 240 পিক্সেলের 200 DPI, এটা তোমার হচ্ছে স্ক্যান সাইজটা তো হওয়া দরকার। 20 KB থেকে 50 KBর মধ্যে এখানে এটা হতে হবে লেফট থাম্ব ইমপ্রেশনের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আছে হ্যান্ড রিটেন ফাইল, এটাও জেপিজি বা জেপিইজি হতে হবে। এটা 800 বাই 400 পিক্সেলসের হতে হবে, 200 DPI, এটা 50 KB থেকে 100 KB হতে হবে। আর টেক্সট শুড নট বি ইন ক্যাপিটাল লেটার্স, মানে নর্মাল তুমি যেরকম লেখো, ক্যাপিটাল স্মল মিলিয়ে সেরকম, ক্যাপিটাল লেটার্সে যেন সব না থাকে। ওকে, এবার এইটা হচ্ছে তোমার ফরম্যাটটা, এই ফরম্যাটটা ফলো করে তোমাকে লিখতে হবে। একটা ব্ল্যাঙ্ক পেপারে তোমাকে এটা লিখতে হবে। নেম অফ ক্যান্ডিডেট, তুমি তোমার নাম লিখলে, যেমন আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী, লিখলাম নীলাঞ্জন চক্রবর্তী। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দি ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, কমা ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। এটা জাস্ট একটা লিখতে হয়, হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদেরকে করার জন্য, এটা দরকার আছে, ঠিক আছে? বাকি এগুলো সার্টিফিকেট যা যা কিছু আছে তোমাদের মেনশন, সেগুলো করতে হবে যার যেমন রিজার্ভেশন সেটা অনুযায়ী। আচ্ছা, এবার এগুলো তোমাদের কিছু প্রসেস, যেগুলো জাস্ট সিম্পল দেখে নিতে পারো, আর কিছু এখানে ইম্পর্টেন্ট নেই। এগুলো যা যা ছিল ইম্পর্টেন্ট জিনিসপত্র বললাম। এখান থেকে নেক্সট দেখা যাক ফার্দার কি কি আছে এখান থেকে। অ্যানেক্সচার 3 অবধি মনে হয় আমরা আলোচনা করলাম, রাইট? হ্যাঁ, অ্যানেক্সার 3 অবধি হলো। বাকি এখানে প্রোফর্মা এসব দেওয়া আছে, আর অ্যাজ সাচ কিন্তু এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র নেই। হ্যাঁ, এবার তোমাদেরকে একটা ভালো জিনিস আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে জেনে নাও একটুখানি। যে তোমাদের ফর্ম ফিল আপের সময় ওয়েস্ট বেঙ্গল থেকে বিশেষ করে যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কি প্রেফারেন্সে ফর্ম ফিল আপ করা উচিত, ভালো করে বুঝবে জিনিসটা। তো এখানে তোমাদের আমি কিছু আরআরবি ফর্ম ফিল আপ রিলেটেড দেখো, আরআরবি ফর্ম ফিল আপ আরআরবি ফর্ম ফিল আপ রিলেটেড কিছু তোমাদেরকে ইনফো দেবো, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এখানে আমি এটা মেনশন করছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট অফ অল 3টে আরআরবি আছে, যেটা তোমরা আগেই জানো। একটা হচ্ছে তোমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বিজিভিবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। একটা হয় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পিবিজিবি। আর এটা হয় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, ইউকে, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, ইউকেজিবি, এরকম কিছু একটা নাম হয়, ঠিক আছে? আহ তো দেখো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হচ্ছে কটা, 11 ডিস্ট্রিক্টস, 11টা ডিস্ট্রিক্টকে কভার করে, রাইট? 11টা ডিস্ট্রিক্টকে কভার করে। এবার 11টা ডিস্ট্রিক্ট কি কি দেখো, ইস্ট প্লাস ওয়েস্ট মিদনাপুর, ওকে, ইস্ট প্লাস ওয়েস্ট মিদনাপুর। আচ্ছা, নর্থ প্লাস সাউথ দিনাজপুর, দিনাজপুর, ওকে। আচ্ছা, নর্থ প্লাস সাউথ 24 পরগনাস, ওকে। নেক্সট হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কভার করে, নদিয়া। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে এদের হেড অফিস আছে, মুর্শিদাবাদ। আচ্ছা, তারপর আছে বাঁকুড়া, নেক্সট আসছে আমার পুরুলিয়া, আর কিছু বাদ গেল? 3 × 6 = 7টা, 8টা, 9টা, 10টা, আরেকটা ডিস্ট্রিক্ট হবে। মেদিনীপুর হলো, দিনাজপুর হলো, 24 পরগনা হলো, নদিয়া, মুর্শিদাবাদ, আর লাস্ট হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, মালদাতেও কভার করে, মালদা। তো দেখো, তোমরা এই 11টা যে ডিস্ট্রিক্ট এখানে আমি নাম মেনশন করলাম, তোমরা যারা যারা এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তারা অলওয়েজ আরআরবি ফর্ম ফিল আপ, সেটা আরআরবি পিও হোক অথবা আরআরবি ক্লার্ক হোক, যে কোনো ফর্ম তুমি ফিল আপ করো, সেক্ষেত্রে বিজিবিবি কে তখন তোমরা কি করবে, ফার্স্ট প্রেফারেন্সে অলওয়েজ রাখবে। আর ন্যাচারালি বিজিবিবি সব থেকে বেশি ভ্যাকেন্সি লঞ্চ করে, তো বিজিবিবি ফার্স্ট প্রেফারেন্স রাখলে পেয়ে যাওয়ার চান্সেস অনেক হাই থাকে, ওকে। তো বিজিবিবি কে তোমরা অলওয়েজ ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যে মাত্র 4টে ডিস্ট্রিক্টকে কভার করে, 4টে, অনলি 4 ডিস্ট্রিক্ট। কি কি? এর 4টে ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার যে বারওয়ান, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব পশ্চিম দুটো বর্ধমানই আছে এখানে। আচ্ছা, তার সঙ্গে আছে তোমার বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম। তার সঙ্গে আসছে তোমার হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া। আর তার সঙ্গে আসছে হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি। তো এই যে 4খানা ডিস্ট্রিক্ট, এই 4খানা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের যাদের বাড়ি, তারা কিন্তু অবভিয়াসলি পিবিজিবি কে তখন তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। পিবিজিবির ভ্যাকেন্সি একটু কম রিলিজ করে,
তো সেই ক্ষেত্রে পিবিজিবিতে ফার্স্ট প্রেফারেন্সে পাওয়াটা একটু চাপের হয়ে যায়। ন্যাচারালি একটু হাই স্কোরস রাখতে হয় মেইনসে। তবে করে গিয়ে তুমি পেতে পারো। ফাইনাল স্কোর তোমার অনেক হাই থাকতে হবে। তবে করে পিবিজিবি পাওয়ার চান্সেস বাড়ে এবং তার সাথে তোমাকে পিবিজিবিটা ফার্স্ট প্রেফারেন্সে রাখতে হবে। আমার যেমন বাড়ি বর্ধমানে, কিন্তু আমার তখন সত্যি বলতে গেলে এত বেশি অ্যাওয়ারনেস ছিল না এই ব্যাপারগুলো নিয়ে। আমাকে আমার এক বন্ধু বলেছিল, বাট স্টিল আমি অতটা মানে বুঝতে পারিনি ব্যাপারটা। তো আমি বিজিবিবিকে ফার্স্ট প্রেফারেন্স রেখেছিলাম, ওখানে ভ্যাকেন্সি বেশি এরকমটা দেখে। তো তোমরা এই ভুলটা করো না। অবশ্যই তোমাদের যে ডিস্ট্রিক্টে হোম রিজিয়ন, সেই ডিস্ট্রিক্ট সেই ব্যাংকটাকে তোমরা অলওয়েজ ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। এতে করে কি হয়, তোমরা হয় হোম পোস্টিং ইনিশিয়ালি পেতে পারো, অথবা ইনিশিয়ালি না পেলেও আগে পরে কখনো না কখনো হোম পোস্টিং তোমরা অবশ্যই পাবে। যেমন আমার আজকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে হয়েছে। এবার আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান, আমার ডিস্ট্রিক্টে কিন্তু ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপাতত হোম ডিস্ট্রিক্ট পাওয়ার আমার কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে। আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এদের হচ্ছে যদি ডিস্ট্রিক্ট বলি, এদের ন্যাচারালি তোমার থাকে হচ্ছে তোমার দার্জিলিং, হ্যাঁ, দার্জিলিং, জলপাইগুড়ি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আলিপুরদুয়ার, আ আলিপুরদুয়ার, আচ্ছা কোচবিহার, এরকম কিছু ডিস্ট্রিক্টস ওদের থাকে। ঠিক আছে? তো আরো কিছু ডিস্ট্রিক্ট থাকে, আমি সেগুলোর ব্যাপারে এক্সাক্টলি জানি না। তো তুমি এগুলো তোমরা একটু জাস্ট দেখে নিও। ন্যাচারালি এটা হচ্ছে কি করে, ন্যাচারালি হচ্ছে নর্থ বেঙ্গলের যত রিজিয়নস আছে, যত ডিস্ট্রিক্টস আছে, সেগুলোকে এরা কভার করে। তো নর্থ বেঙ্গলের ছেলে যারা থাকবে তারা হচ্ছে ইউকেজিবি বা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। তো তাদেরকে তোমার হচ্ছে তোমরা ইয়ে করতে পারো, তোমরা প্রেফারেন্সে রাখতে পারো। তো এটা ছিল প্রেফারেন্স রিলেটেড একটা ভিডিও, যে কোন ব্যাংকে তোমরা প্রেফারেন্সে আগে রাখবে না রাখবে। ন্যাচারালি আরআরবি রিগার্ডিং আমাদের হচ্ছে খুব একটা না অ্যাওয়ারনেস থাকে না। কারণ আমরা মানে বিশেষ করে আমার বাড়ি বর্ধমানে হওয়া সত্ত্বেও আমি আজ অব্দি কখনো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের কোনো ব্রাঞ্চ আমি স্বচক্ষে দেখিনি। ন্যাচারালি পাবলিক সেক্টর ব্যাংকস তো আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে। আর পাবলিক সেক্টর ব্যাংকস এর ক্ষেত্রে ওদের ব্রাঞ্চ কভার আপটা অনেক ভালো থাকে, কভারেজটা অনেক বেশি থাকে। তুমি যে এরিয়াতেই তোমার বাড়ি হোক না কেন, তুমি কাছাকাছির মধ্যে অবশ্যই ব্রাঞ্চ পেয়ে যাবে। তো হোম পোস্টিং তুমি আগে বা পরে কোনো না কোনোভাবে তুমি পাবেই পাবে। কিন্তু এই আরআরবিস যেগুলো হয়, এগুলো হচ্ছে তোমার কভারেজটা একদম নির্দিষ্ট। যে ডিস্ট্রিক্টে একটা আরআরবি আছে, সেই ডিস্ট্রিক্টে ন্যাচারালি অন্য একটা আরআরবি কে তুমি দেখতে পাবে না। তো এই যে ব্যাপারগুলো হয়, তো সেটার জন্য কিন্তু এখানে প্রেফারেন্সটা খুব ম্যাটার করে যায়। তো এইটার ব্যাপারে অনেকেই আলোচনা কম করে বা আলোচনা সেরকম দেখতে পাওয়া যায় না। তো আমার মনে হলো এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই এটাকেও আমি এড করে দিলাম। বাকি সামনেই পরীক্ষা, তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো, মন দিয়ে পরীক্ষা দাও, রেগুলার মক টেস্ট দাও, প্র্যাকটিস করো খুব ভালোভাবে। আর আশা করছি তোমরাও আমার মতন সাফল্য পাবে। আরো যারা সাফল্য পেয়েছে তাদেরকে অনুসরণ করো, তাদের দেখানো পথগুলোকে তোমরা ফলো করো এবং নিজেদের বেস্ট পসিবল যে তোমাদের এফোর্টস হয় সেটাকে দাও। ফলাফল তোমার হাতে নেই, কিন্তু এফোর্টস তোমার হাতে আছে। ভালো এফোর্টস দিলে পরে ভালো ফলাফলটাও তুমি কিন্তু পেতে পারো। তো অবশ্যই ভালো করে চেষ্টা করো বেস্ট পসিবল ওয়েতে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাততর জন্য বেস্ট অফ লাক।